নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গে 2200 বেশি কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, জল এবং স্থল সীমান্ত। তার মধ্যে প্রায় 550 কিলোমিটার সীমান্ত অরক্ষিত। সেখানে আমরা কাঁটাতারের বেড়া দিতে চাইছি। বাংলাদেশ বিজিবি বাধা দিচ্ছে এবং বিজিবি বাংলাদেশের সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে ভারতের বিরুদ্ধে আচরণ করার জন্য। আমরা দেখলাম যে বাংলাদেশের কিছু মানুষ ঢিল ছুটছেন, পাথর ছুটছেন, হাতবোমা ছুটছেন, এমনকি হাঁসুয়া কাটারি নিয়ে বিএসএফ এর দিকে তেড়ে যাচ্ছেন। এখন বোঝা যাচ্ছে যে কেন বাংলাদেশিদের সীমানা সুরক্ষিত রাখার আমাদের যে উদ্যোগ, তাতে তারা বাধা দিচ্ছেন। কারণ তাদের অনেকের এই চোরাচালানের সঙ্গে যুক্ত, তো সেটা বন্ধ হয়ে যাবে। সাইফ আলী খানের উপর যে আক্রমণ হয়েছে তাতে এসেছে এক বাংলাদেশের নাম, শরীফুল না শফিকুল কি একটা নাম। সে বেআইনিভাবে ভারতে ঢুকেছিল, ভারতে ঢুকে মুম্বাইতে ছিল, হিন্দু নাম নিয়েছিল বিজয়, কিন্তু আসলে সে একজন বাংলাদেশি। আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর তার জঙ্গি সহযোগীরা এটাই চাইছেন, বাংলাদেশ থেকে এইভাবে বেআইনিভাবে লোক ঢুকুক, তারা ভারতের অর্থনীতির উপর একটা প্রভাব পড়বে এবং অসামাজিক কাজকর্মে তারা জড়িয়ে পড়ুক। অত্যন্ত আতঙ্কের বিষয়। এবং একটা জিনিস স্পষ্ট, কেন বিজিবি এবং তাদের সহযোগীরা, আমরা আমাদের সীমান্তে সিপিডব্লিউডির সহায়তায় বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেই প্রক্রিয়া বন্ডুল করবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন। ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নিচ্ছেন। তার আগেই তিনি ইউনুসকে টাইট দিয়ে দিয়েছেন। মার্শা বার্নিকাট কে তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। 2015 থেকে 18 পর্যন্ত বাংলাদেশের বিদেশ সচিব ছিলেন। দেখুন, ট্রাম্প তো ক্ষমতায় এসছেন 2017 জানুয়ারিতে, কিন্তু 2015-16 এই কাল পর্বে হিলারি ক্লিন্টন ছিলেন বিদেশ সচিব এবং মার্শা বার্নিকাট হিলারি ক্লিন্টনের একান্ত আস্থাভাজন ছিলেন। সেই মার্শা বার্নিকাটকে দিয়ে হিলারি ক্লিন্টন বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছিলেন। হাসিনা আগেই জানিয়েছিলেন যে হিলারি ক্লিন্টন তাকে অনেকবার ফোন করেছিলেন, বেশ কিছু বিষয়ে তিনি শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছিলেন। তার মধ্যে এক হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বা জামাতের যারা যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ, কাউকে ফাঁসি, কাউকে যাবজ্জীবনের সাজা দিয়েছিল। তখন হিলারি ক্লিন্টন ফোন করে হাসিনাকে অনুরোধ করেছিলেন যে সরকার হস্তক্ষেপ করুক যাতে এই সাজা মুকুব করা যায়। কিন্তু হাসিনা বলেছিলেন যে এটা আইন আদালতের ব্যাপার, তিনি হস্তক্ষেপ করতে পারবেন না। আর শুধু ইউনুস হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। শুধু ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে আর্থিক তছরূপের অভিযোগ আছে। হাসিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তখন হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে ফোন করে ইউনুসকে যেন ছেড়ে রাখা হয় সেই অনুরোধ করেছিলেন। দেখুন, ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি অশান্তির জনক, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু তার নোবেল প্রাপ্তির পর নরওয়ের সরকার জানিয়েছিল নরওয়ের সরকারি অর্থ তিনি নয় করেছেন। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দানের ব্যবস্থার মাধ্যমে তিনি কিন্তু কোটি কোটি ডলার রোজগার করেছেন। বেআইনিভাবে সেই ডলার বিদেশে পাঠিয়ে প্রভূত সম্পত্তি করেছেন এবং ক্লিন্টন ফাউন্ডেশনে অর্থ দিয়েছেন। 2016 আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যখন হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাটদের প্রার্থী হলেন, তখন শুধু ইউনুস তাকে অর্থ সাহায্য করেছিলেন। এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবার তিনি বলেছিলেন যে সূর্যগ্রহণের মতো কালো দিন এলো পৃথিবীতে। তারপর শেখ হাসিনা কয়েকজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন ট্রাম্পের কাছে তার বার্তা নিয়ে। তখন ট্রাম্প নাকি বলেছিলেন, ওয়্যার ইজ দিস মাইক্রো ফিন্যান্স গাই।
মানে যে মাইক্রোফিন্যান্স গাই হিলারি ক্লিন্টনকে নির্বাচনে অর্থ সাহায্য করেছিলেন। তাহলে ট্রাম্প এবং ইউনুসের সম্পর্ক কার্যত অহিনকুল। তাই ট্রাম্প শপথ গ্রহণের একেবারে দু একদিন আগেই এই মার্শা বার্নিকাট সহ আরো দুজন কূটনীতিককে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে দিয়েছেন। দেখুন, মার্শা বার্নিকাট হচ্ছেন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তিনি পররাষ্ট্র মন্ত্রকে চাকরি করেন, বাংলাদেশ ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন, এখন পররাষ্ট্র মন্ত্রকে কর্মরত। এরা কিন্তু পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নয়। যারা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হন তারা কিন্তু রেজিম চেঞ্জের পরে আপনি থেকেই সরে যান। যেমন ধরুন জ্যাক সুলিভান, এই ধরনের যারা আছেন তারা কিন্তু রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গেই সরে যান, কিন্তু এরা ক্যারিয়ার ডিপ্লোম্যাট, এরা চাকরি করেন। কোন রেজিম আসবে সেটা তাদের বিবেচ্য নয়, তারা তাদের মতো চাকরি করেন। ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ হলে ডেমোক্র্যাটরা যখন সরকারে আসেন তখন তারা পাম পোস্টিং পান, আর ডেমোক্র্যাটরা সরকার থেকে চলে গেলে তাদের অন্য জায়গাতে কাজ করতে পাঠানো হয়। ট্রাম্প ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ট্রাম্পকে বলেছিলেন যে এই মহিলা মার্শা বার্নিকাট অসম্ভব অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বাংলাদেশে, এবং সেই জন্য তাকে 2017 সালে ট্রাম্প কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে প্রত্যাহার করে নেন। এখন পররাষ্ট্র মন্ত্রকে যিনি কর্মরত ছিলেন তাকে সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ডেমোক্র্যাট প্রশাসনের কোলের ছেলে, বিশেষ করে পুরো ডেমোক্র্যাট প্রশাসন বলবো না, ক্লিন্টন লবির যারা আছেন ডেমোক্র্যাট প্রশাসনে ছিলেন, তাদের একটা অংশের সঙ্গে ইউনুসের ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে ইউনুস কিন্তু বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করেছেন। যেমন ধরুন এই পদ্মা সেতু, এই পদ্মা সেতুতে IMF শেষ পর্যন্ত ঋণ দেয়নি। অনেকে বলেন ইউনুস কলকাঠি নেড়েছিলেন, তার পরিণতিতে কিন্তু পদ্মা সেতুতে IMF এর কাছ থেকে শেখ হাসিনার সরকার কোনো রকম লোন পায়নি। এটা ইউনুসের খেলা বলে অনেকে মনে করেন। ইউনুস দাভোসে যাচ্ছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, যেতেই পারেন, কিন্তু একটা জিনিস ইউনুসের সমর্থককুল কান খুলে শুনে নিন, আপনাদের এই অর্থনীতিবিদের বাংলাদেশের থাকার মেয়াদ শেষ হতে চলেছে। অন্তত তিনি এই ক্ষমতা আর বেশি দিন ভোগ করতে পারবেন না, কারণ ট্রাম্প রেজিম চেঞ্জ করবেনই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অর্থাৎ পাকিস্তানে হবে, ইরানে হবে, বাংলাদেশে হবে, তিনটেই ট্রাম্পের কাছে গুরুত্ব। কারণ ইউনিশ সরকার তো জঙ্গি জেহাদিদের সরকার, এটা নিয়ে কি আর কারুর মনে কোনো সন্দেহ আছে? পুরোপুরি জঙ্গি জেহাদিদের সরকার। তাহলে এই সরকার যদি বাংলাদেশে বেশি দিন ধরে ক্ষমতায় থাকে তাহলে ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতি বিনষ্ট হবে। ইতিমধ্যে একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মেজর জিয়া, তাকেও নাকি ক্ষমা করে দেওয়ার পরিকল্পনা করছে ইউনুস সরকার। দেখুন, এই যে ভারত বিরোধী জিগির, ভারতীয় পণ্য বয়কটের ডাক, বিএনপির এক নেতা তার কাশ্মীরি শাল, তার বউয়ের শাড়ি পরালেন, দিকে দিকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। বাংলাদেশে এখন ট্রেড ফেয়ার চলছে, এক্সপোর্ট প্রমোশন বোর্ড তার অর্গানাইজার, 5টা না 6টা রাষ্ট্র আছে, তার মধ্যে বাংলাদেশ আছে, এই ভারত আছে, পাকিস্তান আছে, টার্কি আছে, হংকং আছে, ইত্যাদি ইত্যাদি। আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে ওই ট্রেড ফেয়ারের ময়দানে ঠিক ঠিক করছে ভারতীয় পণ্য, এবং সেই ভারতীয় পণ্য দেখার জন্য, কেনার জন্য সাধারণ বাংলাদেশি মানুষের খুব উৎসাহ, এবং অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান ভারতীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছে। অর্থাৎ যতই ভারত বিরোধিতার জিগির অন্তর্বর্তী সরকার, তাদের উপদেষ্টারা, বাংলাদেশের মৌলবাদী শক্তি তুলুন না কেন, সাধারণ বাংলাদেশে জানেন যে ভারত তাদের বন্ধু। সকালবেলা উঠে যে পেস্ট দিয়ে তারা দাঁত মাজেন না, সেটাও ভারত থেকে যায়। ইতিমধ্যে আমরা 24,000 মেট্রিক টন চাল পাঠিয়েছি, আগেও পাঠাবো, পরেও পাঠাবো, আমাদের মধ্যে চুক্তি আছে। অর্থাৎ সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা আমরা করব।
তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভালো প্রতিবেশী চাই, বন্ধু প্রতিবেশী চাই। কিন্তু যেভাবে ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়া হচ্ছে, তখন আমাদের মনে কিছু প্রশ্ন আসে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে ওই ট্রেড ফেয়ারে গিয়ে ভারতীয় পণ্য কিনছেন, দেখছেন, ভারতীয় পণ্যে ছেয়ে গিয়েছে ট্রেড ফেয়ার, এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভারত বিরোধী নন। একটা অংশ আছে ভারত বিরোধী, বললাম তো, তাদের সংখ্যা ধরুন 30% বাংলাদেশের জনসংখ্যা, এবং তাদের বেশিরভাগ হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। এরাই হচ্ছে জামাতপন্থী, এরাই হচ্ছে বিএনপির হার্ডলাইনার, এরাই হচ্ছে হেফাজতে ইসলাম, এরাই হচ্ছে শিবির, এদের সমর্থক। কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষ তারা কিন্তু বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান। এটাই হচ্ছে তার বড় প্রমাণ। ইউনূসের থোঁতা ভোঁতা হয়ে যাবে। এবং ওর আরেকটা, ওর মন্ত্রিসভায় দুজন জঙ্গি আছে। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নাজমুল গনি, যিনি বাংলাদেশে, নাসমুল গনি বলে, উনিও ক্যারিয়ার ব্যুরোক্র্যাট, বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। আর একটা হচ্ছে ইউনূসের ভাষায় এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ, এবং জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল। এইগুলোই হচ্ছে বদমাইশ, বদ, আমি বলতে বাধ্য হচ্ছি, বদ। এগুলো মাতৃজঠরের লজ্জা। এরাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। আবার দেখুন, ইউনূস তো ভারত বিরোধী জিগির তুলছেন। বাংলাদেশের পূর্ব প্রান্তে কি হয়েছে? মায়ানমার থেকে 3টে পণ্যবাহী জাহাজ আসছিল চট্টগ্রামে, টেকনাফের ওখানে। আরাকান আর্মি সেই জাহাজগুলো আটকে দিয়েছে, তাদের হেফাজতে আছে। একটা নতুন রাষ্ট্র তৈরি হবে নাফ নদীর ওপারে, আরাকান আর্মি যেটাকে দখল করেছে। ইতিমধ্যে মায়ানমারের 80% তাদের দখলে, এবং ভারতীয় এস্টাবলিশমেন্টের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো। আমাদের অনেকগুলো কালাদান প্রজেক্ট হচ্ছে, অনেকগুলো প্রজেক্ট হচ্ছে যেখান থেকে আমরা সরাসরি উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে পারবো। তাই ইউনূস ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে উৎসাহ না দিয়ে নিজের দেশের পূর্ব দিকে তাকান। পাকিস্তানের সঙ্গে যত মাখামাখি করবেন, তত আপনার চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটির স্বাধীনতা বিপন্ন হবে। মিলিয়ে নেবেন। আপনাদের সেনাকর্তারা পাকিস্তানে গিয়ে বৈঠক করছেন, সহযোগিতা চাইছেন, পাকিস্তান আর্মি এসে আপনাদের প্রশিক্ষণ দেবে, খুব ভালো কথা। যত আপনারা মাখামাখি করবেন জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে, তত আপনাদের দেশের পূর্ব প্রান্তের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে। এটাই বাস্তব। নজর দিন, শুধু ইউনূস নিজের দেশের অখণ্ডতা রক্ষা করতে পারাই হচ্ছে আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ভারত বৃহৎ শক্তি, বৃহৎ প্রতিবেশী। ভারতের সঙ্গে কোনোভাবে নিজেদের সমকক্ষ ভাববেন না। তবে যা যা চুক্তি হয়েছে বা হবে, সেগুলো সম্মান রেখেই হবে, কোনো ছোট বড়র ব্যাপার নেই। কিন্তু বাংলাদেশ, তাদের মানুষ, তাদের প্রশাসন, রাজনৈতিক দলগুলো একটা বিষয় পরিষ্কার করে বুঝে নিন, আপনারা কোনোভাবেই ভারতের সমকক্ষ নন। এই সত্যটা বুঝে নিন। খারাপ লাগলেও এই বাস্তবতাটাকে বুঝে নিন। এই বাস্তবতাটা যত তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করবেন, ততই আপনাদের সার্বিক মঙ্গলের পক্ষে সেটা ইতিবাচক হবে।